প্রণয়ের ঘোর রাত। আরাফাত আদনান সামি। পর্ব 6 থেকে 10। সারা রাতের অন্ধকার ধীরে ধীরে সরে গিয়ে আকাশে উকি দিল নতুন সকাল। ভোরের আলো যেন সোনালি রঙের তুলির আঁচড়ে পুরো দিগন্তকে রাঙিয়ে তুলল। সূর্য ধীরে ধীরে মাথা উঁচু করে উঠছে, আর তার উজ্জ্বল কিরণ আলতো করে ছড়িয়ে পড়ছে চারদিকে। গাছের পাতায় জমে থাকা ছোট্ট ছোট্ট শিশিরবিন্দু আলোয় ঝলমল করে উঠছে, যেন মুক্তার মালা ছড়িয়ে আছে পাতার উপর। বাতাসে হালকা শীতলতা, সেই সঙ্গে পাখিদের কিচিরমিচিরে ভরে গেছে চারপাশ। মনে হচ্ছে প্রকৃতি যেন এক নতুন সুরে গান গাইছে। দূরের মাঠের ঘাসভরা জমিতে শিশির কণারা ঝলসে উঠছে সূর্যের আলোয়, যেন আকাশের তারারা নেমে এসেছে মাটিতে। ফুলগুলো তাদের ঘুম ভেঙে মাথা উঁচু করেছে, হাওয়ার ছোঁয়ায় আস্তে আস্তে দুলছে, যেন সকালের হাসি ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এই সকালটা ছিল অন্য দিনের মতো নয়। মনে হচ্ছিল যেন প্রকৃতি নতুনভাবে সাজিয়েছে নিজেকে, শান্ত, নির্মল আর সজীব এক আবহ তৈরি করে। সকালটা ছিল কুয়াশায় মোড়ানো। জানালার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস মার গায়ে হালকা কাঁপুনি ধরিয়ে দিল। ঘুম ভাঙতেই সে অনুভব করল চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। মায়া চোখ মেলে চারপাশে তাকালো। জানালার ওপাশে ধূসর কুয়াশার পর্দা নেমে এসেছে। হালকা শীতল হাওয়া ভেতরে ঢুকে তাকে আরো গুটিয়ে নিল চাদরের ভাঁজে। গা শিউরে ওঠায় সে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে চাদরে ঢেকে ফেলল। আজকের সকালটা অন্যরকম, এটা মায়ার সঙ্গে সঙ্গেই টের পেল। পরিবেশে একরকম গুমট ভাব ছড়িয়ে আছে, যা তাকে অস্বস্তিতে ফেলল। সূর্যের আলো একবার ঘরের ভেতর এসে উজ্জ্বল করে তুলছে, আবার হঠাৎ করেই মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে। না, এভাবে আর শুয়ে থাকলে চলবে না, মায়া নিজের মনে ভাবল। সে ধীরে ধীরে বিছানা ছেড়ে নামল। মখমলের চাদর গায়ে জড়িয়ে জানালার পর্দা সরিয়ে পাশের আরেকটা জানালা খুলে দিল। মুহূর্তের মধ্যে উত্তরের হাওয়া এসে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। হাই তুলে জানালা দিয়ে নিচে তাকাতেই তার মনে পড়ে গেল গত রাতের কথা। মনে পড়তেই গা শিউরে উঠল। আমি জ্ঞান হারানোর পর ভাইয়া আমার সঙ্গে কিছু করেছেন নাকি? রাতে আমাদের মাঝে আর কিছু হয়নি তো? উফ, কিছুই মনে পড়ছে না, মাথাটাও ভারী হয়ে যাচ্ছে। মায়া মাথায় হাত দিয়ে আয়নার দিকে এগোতে লাগলো। আয়নায় নিজেকে দেখে হঠাৎ থ হয়ে গেল সে। এ কি, আমি তো এই জামাটা কাল পরিনি। কাল তো আমি নীল জামা পরে বৃষ্টিতে ভিজেছিলাম। তাহলে আমার জামা বদলালো কে? মার বুক ধড়ফড় করতে লাগলো। ভয় যেন আস্তে আস্তে গ্রাস করে নিল তাকে। কাল কৌশিক ভাইয়া আমার সঙ্গে কোনো উল্টো পাল্টা কিছু করেননি তো? তার এমন ভাবনা ভেদ করে দরজা খুলে ভেতরে এলেন সালমা বেগম। হাতে এক কাপ ধোয়া ওঠা চা। মুচকি হেসে বললেন, আমি জানি তুমি কি নিয়ে ভাবছ। চিন্তা করার কিছু নেই। কাল তোমার ভেজা জামা আমি বদলে দিয়েছি, আর নতুন জামা পরিয়েছি। বাহ, মানতেই হবে ছেলেটা তো বেশ বুদ্ধিমান, আর স্বার্থ বটে। সেই আমাকে বলেছিল, তুমি ঘুম থেকে উঠলে যেন আমি সব খুলে বলি। না হলে নাকি তুমি উল্টো পাল্টা চিন্তা করবে। দেখো, ছেলেটার কথাই তো হলো, এখন তুমি ঠিক তাই ভেবেই ঘাবড়েছিলে, তাই না? সালমা বেগম এইসব বলতে বলতে চায়ে চিনি মিশাচ্ছিলেন। মায়া এতক্ষণ একটা ব্যাপারে ঘাবড়েছিল, সেটা কেটে যেতেই যেন আরো বড় চিন্তার মধ্যে পড়ে গেল সে। বিড়বিড় করে বলল, না মানে আসলে ব্যাপারটা হলো। অমনি সালমা বেগম আবার বলে উঠলেন, হইছে হইছে, আমি এই বাড়ির কাজের লোক। আমাকে এত সাফাই দিতে হবে না। তোমার মালিকানা মানতে আমার দরকার নেই। মায়া ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। সই, তুমিও না। তোমাকে না আমি কতবার বলেছি তুমি কখনো তোমাকে এসব চাকর ফাকর বলবে না। আমরা তো কখনো ভাবি না তুমি কাজের লোক। তুমি আমাদের পরিবারের একজন। আর আমার মিষ্টি সইও। বুঝেছ? আমার জন্মের আগেই আমার দাদা দাদি মারা গেছেন। কিন্তু তাদের অভাবটা তুমি কোনোদিনই আমাকে বুঝতে দাওনি, সই। এক মুহূর্ত থেমে মায়া মিষ্টি হেসে বলল, ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। সালমা বেগম বলে উঠলেন, হইছে হইছে বাবু, এত ইংরেজি টিংরেজি আমি বুঝি না। তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কালকের রাতের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। তবে একটা কথা মনে রেখো, ছেলেটা তোমাকে সত্যিই ভালোবাসে, আর আমিও জানি তুমিও তাকে ভালোবাসো। মনে রেখো, ভালোবাসা এক বিস্ময়কর রহস্য।
কখনো তা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, ধ্বংস করে ফেলে সব স্বপ্ন। আবার কখনো নিস্তেজ প্রাণকে নতুন করে বাঁচতে শেখায়। চোখের প্রতিটি অশ্রু জানান দেয় মায়া কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসা যতটা সুন্দর, মার আঁকড়ে ধরা ততটাই নির্মম। আমরা যাকে পেতে চাই সে প্রায়শই আমাদের হয় না, আর যারা আমাদের পেতে চায় তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। ভালোবাসার অদ্ভুত নিয়তি। তাই ভালোবাসাকে কখনো অবহেলা করো না, কারণ পৃথিবী বড়ই নিষ্ঠুর। তুমি বুঝে ওঠার আগেই তোমার ভালোবাসার মানুষ হয়তো হারিয়ে যাবে অনেক দূরে, এমন এক স্থানে যেখান থেকে তাকে আর ফেরানো যাবে না। যদি সত্যি ওই ছেলেটিকে ভালোবাসো, তবে তাকে আর কষ্ট দিও না, কারণ একবার ভালোবাসার মানুষ হারিয়ে গেলে সেই শূন্যতাই মানুষের জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়, যা জীবিত থেকেও মৃত্যু ঘোষণা করে দেয়। চা রেডি আছে, খেয়ে নিও। এই বলে সালমা বেগম হনহন করে চলে গেলেন। মায়া বাংলার পাঁচের মতো মুখ বেঁকিয়ে ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। কি বলে গেল আমার সুই আমাকে? আর এত কিছুই বা কিভাবে জানলো? সবকিছু ছেড়েই দিলাম, কৌশিক ভাইয়া আমাকে সত্যি ভালোবাসে এটা এত জোর দিয়ে কিভাবে বলল? তাহলে আমি কেন কৌশিক ভাইয়ার ভালোবাসা দেখতে পাচ্ছি না? হঠাৎ মার ভেতর থেকে আবেশে কালো ড্রেস পরা আরেকটা মায়া বেরিয়ে এলো। সে তিরস্কারের সুরে বলল, এত কি ভাবছো মায়া? তুমি আসলে একটা বোকা মায়া। বোকা তুমি? অতীতের কথা কি সব ভুলে গেছো? মনে করো কিভাবে তোমাকে সবার সামনে তোমার ভালোবাসাকে ছোট করেছিল, কিভাবে তোমাকে অপমান করেছিল। সব ভুলে গেছো? ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর মতো শব্দে হঠাৎ সাদা রঙের সুন্দর এক সাদা ড্রেস পরা আরেকটা মায়া বেরিয়ে এলো। সে শান্ত স্বরে বলল, আমার কথা মন দিয়ে শোনো মায়া। মানুষ মানেই অতীত বর্তমান। মানুষ মানেই ভুল, আবার মানুষ মানেই সঠিক। মানুষের স্বভাব দুই ধরনের হয়। প্রথম একজন মানুষ প্রথমে ভুল পথে গেলেও পরে সেটা বুঝে নিজের ভুল শুধরে সঠিক পথে আসে। দ্বিতীয় কেউ প্রথমে ভালো পথে থেকেও সঙ্গীর টানে কিংবা নিজের কারণে ভুল পথে যায়। এমন অতীত কারো না কারো থাকবেই। তাই বলে কি আমরা সারা জীবন অতীত আঁকড়ে ধরে থাকব? না, আমাদের বর্তমান দেখতে হবে। যাতে অতীতের মতো বর্তমান না হয়, সেই জন্য বর্তমানকে সুন্দর করে সাজাতে হবে। আর সঠিক জীবনসঙ্গী খুঁজে নিতে হবে। ছেলেটা প্রথমে হয়তো বুঝতে পারেনি। আর তখন তুমি বা কতটা বড় ছিলে? তখন তোমার প্রেম ছিল কেবল আবেগ। আবেগের বসে তোমার তাকে দেখে ভালো লাগতো, তাকে দেখে লজ্জা পেতেই একটা ভাব আসতো, এসব কেবল নামে ভালোবাসা ছিল। তখন বিশেষ করে তোমার কৌশিক ভাইয়ার কাছে, কারণ তুমি তখন ছোট ছিলে ক্লাসের দিক থেকেও, বয়সের দিক থেকেও। কিন্তু এখন তুমি বড় হয়েছ। এখন বুঝতে হবে, আগে কেন কৌশিক ভাই তোমাকে ভালোবাসেনি আর এখন কেন ভালোবাসছে। অনেক হয়েছে, অন্তত একটা সুযোগ তো তুমি তাকে দিতে পারো, তাই না? আর যাকে তুমি ভালোবাসো তার ওপর তুমি কি এমন করে অভিমান করে থাকতে পারবে? সাদা ড্রেস পরা মায়া কথা থামতে না থামতেই কালো ড্রেস পরা মায়া তাচ্ছিল্যের সুরে বলে উঠল, ওহ, তুমি আর তোমার ভালোবাসা, ছি। মায়া, ওর কথা শোনো না। তুমি আমার কথা শোনো। যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করতে হয়। তুমি তখন ছোট ছিলে বলেই কেউ তোমার ভালোবাসাকে ছোট করে দেখবে, এটা মানা যায়। সাদা ড্রেস পরা মায়া সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করল, না মায়া, তুমি ওর কথা শুনবে না। না মায়া, তুমি এই সাদা ড্রেস পরা মার কথা শুনো না। তুমি আমার কথা শোনো মায়া। না মায়া, ওর কথা শুনো না। তুমি আমার কথা শোনো। না, আমার কথা শুনবে মায়া। না, আমারটাই শুনবে। বলছি না, আমার কথা শুনবে। না, আমার কথাই শুনবে। তাদের এমন অকারণ কথা কাটাকাটির মাঝেই হঠাৎ মায়া দু হাত কানে দিয়ে চিৎকার করে উঠল, চুপ করো তোমরা দুইজন। কোনো সমাধান দিতে পারবে না, অন্তত আমার মাথাটা খেও না। যাও, তোমরা এখনই যাও বলছি। মার কণ্ঠে এমন কঠিন সুর আগে শোনা যায়নি। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সাদা ড্রেস আর কালো ড্রেস পরা দুই মায়া কেমন যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। মায়া হাঁপাতে হাঁপাতে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে সোজা বারান্দায় চলে এলো। ঠান্ডা বাতাসের স্পর্শ তাকে কিছুটা শান্ত করলেও মাথার ভেতর যেন তোলপাড় শুরু হলো। বারান্দার সোফায় বসে পড়তেই নিজেকে গুটিয়ে নিল সে।
আমার মাথা কাজ করছে না। আমি কি করব? প্রতিশোধ নেব, নাকি সবকিছু ভুলে কৌশিক ভাইকে আপন করে নেব? উফ, মাথাটা যেন ফেটে যাচ্ছে। চোখ বুজে মায়া মাথাটা ঠেসে দিল সোফার পেছনে। চারপাশের নীরবতায় শুধু তার অস্থির শ্বাস-প্রশ্বাস ভেসে উঠতে লাগলো। মার এমন ভাবনার মাঝে রুমে হঠাৎ করেই প্রবেশ করলেন রুবিনা পাটোয়ারি। হাতে খাবারের ট্রে, মুখে হালকা গম্ভীরতার ছাপ। টেবিলে ট্রেটা রেখে তিনি চোখ ঘুরালেন মার দিকে। মায়া তখন সোফায় হেলান দিয়ে চোখ বুজে কি যেন ভাবছে। রুবিনা পাটোয়ারির ভ্রু কুঁচকে উঠল। ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মায়া? কানে মায়ের কণ্ঠ ভেসে আসতেই মার চোখ খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মাকে দেখে সে দ্রুত সোফা থেকে উঠে দাঁড়ালো। কি হয়েছে আম্মু? কণ্ঠে মমতা থাকলেও বিরক্তির আভাস লুকিয়ে গেল না। বলল, সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে তোমার? মায়া হালকা হেসে বলল, আমার আবার কি হবে আম্মু? রুবিনা পাটোয়ারি এবার স্পষ্ট বিরক্ত গলায় বললেন, খাবার খাওয়ার জন্য নিচ থেকে কতবার ডাক দিলাম তোমাকে শুনতে পাওনি? মায়া মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আসলে মা, আমি খেয়াল করি নাই। তা তো দেখলামই। টেবিলে খাবার রাখা আছে, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। এই বলে রুবিনা পাটোয়ারি হুন হুন করে বেরিয়ে গেলেন রুম থেকে। মায়া আর দেরি করল না। ওয়ার্ড্রোব খুলে একটি তোয়ালে বের করল। তারপর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগুলো ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো মায়া। তোয়ালে দিয়ে হাত মুখ মুছে দিল। সাইড টেবিল থেকে খাবার নিয়ে সোজা গিয়ে বসে পড়ল খাটে। মোটামুটি প্রাপ্ত বয়স হলেও খাবারের সময় বাচ্চামোর স্বভাবটা আর গেল না। ফোন বের করে ফোনে একটা কার্টুন ছেড়ে খেতে শুরু করলো মায়া। এদিকে কৌশিক এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে সকালের পাখির কিচিরমিচির শব্দ চারপাশ ভরিয়ে তুলেছে। জানালা দিয়ে টুকে পড়া উত্তপ্ত রোদ সরাসরি তার চোখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল। কৌশিক শরীরটা মুছে এক ঝটকায় বিছানা থেকে উঠে পড়ল। অন্যদিকে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৌশিকের মা মাহিমা চৌধুরী এবং কাকিমা সায়রা চৌধুরী। নানা রকম রান্নার ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। কাজ প্রায় শেষের দিকে, এমন সময় রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো কৌশিক। পরনে কালো প্যান্টের সাথে সাদা শার্ট, নিখুঁতভাবে ইন করা। মুখে হালকা ক্লান্তির ছাপ নিয়ে বলল, মা, আমাকে কিছু খেতে দাও তো, ভীষণ খিদে পেয়েছে। মাহিমা চৌধুরী এসে জবাব দিলেন, পাবেই তো। এত বেলা পর্যন্ত ঘুমালে খিদে না পেয়ে উপায় আছে। তুমি গিয়ে টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। কোনো কথা না বাড়িয়ে কৌশিক সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। মুহূর্তেই মাহিমা চৌধুরী আর সায়রা চৌধুরী একে একে নানা পদ সাজিয়ে দিলেন টেবিলে। তারপর জনেই কৌশিকের সাথে বসে খাওয়া শুরু করলেন। সবাই খাবারে মনোযোগী, এমন সময় কৌশিক প্রশ্ন করল, আম্মু, আব্বু আর কাকা কোথায়? কাউকে তো দেখছি না। খেতে খেতে মাহিমা চৌধুরী উত্তর দিলেন, তোমার আব্বু আর কাকা সিলেটে গেছে। কেন? এইবার উত্তরটা দিলেন সায়রা চৌধুরী। নরম স্বরে বললেন, সিলেটে আমাদের নতুন কোম্পানি শুরু হতে যাচ্ছে, সেটারই উদ্বোধন করতে গেছেন ওনারা। কৌশিক অবাক চোখে বলল, ওহ গ্রেট। মাহিমা চৌধুরী হালকা হাসলেন, তোমাকে নিতে চেয়েছিল তোমার আব্বু, কিন্তু তুমি তখন ঘুমাচ্ছিলে বলে আর ডাকেননি। কৌশিক ভ্রু কুঁচকে বলল, ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে? ডাকলেই তো আমি যেতাম। নতুন কোম্পানিটা একবার ঘুরে দেখে আসা যেত। আচ্ছা, আরেকবার গেলে দেখা যাবে। নিশ্চিন্ত কণ্ঠে উত্তর দিলেন মাহিমা চৌধুরী। সময় কেটে গেল বেশ কিছুক্ষণ। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। চারদিকে নীরবতা নেমে এলো। নিজের রুমে সোফায় হেলান দিয়ে বসল কৌশিক। তার চোখে ভেসে উঠল অচেনা এক গভীরতা, যেন ভেতরে ভেতরে কোনো অজানা ভাবনায় ডুবে গেছে সে। কি এমন ভাবছে সে, যার কারণে মনটা এত চিন্তিত লাগছে? নাকি কালকের ঘটনা এখনো মনে ঘুরপাক খাচ্ছে? এইসব প্রশ্নের ভেতরই কৌশিক বেশ কিছুক্ষণ কাটিয়ে দিল। মনে পড়ে গেল কিছু, আর সঙ্গে সঙ্গে সে হঠাৎ সিট মেরে সোফা থেকে উঠে দাঁড়ালো। কৌশিক রুম থেকে বেরিয়ে নেমে এল। বাড়ির সদর দরজা পার হওয়ার মুহূর্তেই পেছনে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, কৌশিক ভাইয়া। কৌশিক ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? আমাকেও নিয়ে যাও না। কৌশিক পেছনে ফিরে তাকালো। বিরক্ত কণ্ঠে বলল, মরতে যাচ্ছি, যাবি আমার সঙ্গে?
তিয়াশা লজ্জা মাখা মুখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব কৌশিক ভাইয়া। ননসেন্স। এই বলে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে গেল কৌশিক। তিয়াশা সেখানে থেমে কিছুক্ষণ তাকিয়ে রইল। মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। আমার থেকে কতদিন পালাবে কৌশিক ভাই? একদিন না একদিন তোমাকে আমার জালে ধরা দিতেই হবে। এই ভাবনা নিয়ে হাসতে হাসতে তিয়াশা ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেল। দেখতে দেখতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, আর বিকাল থেকে রাত হয়ে গেল। বাতাসে দিনের ছাপ নিঃসন্দেহে মিশে আছে। তখন ঘড়ির কাঁটা ঘুরে রাত প্রায় 1টা। পাটোয়ারি মঞ্জিলের সবাই খাবার শেষ করে সেই কতক্ষণ আগেই শান্তি খুঁজতে নিজেদের রুমে চলে গেছে। ঘরে নেমে এসেছে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে দূরের ঘড়ির টিকটিকি শোনা যাচ্ছে। আর কেবল ঘরের কোণে থেকে দেখা যায় ফ্লুর লাইটের নরম আলোর মাঝে থমথমে ছায়া। পাটোয়ারি বাড়ির সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। মায়া সবুজ কালারের নাইট ড্রেস পরে ঘুমাচ্ছে। জানালা দিয়ে ভেসে আসছে মৃদু ঠান্ডা বাতাস। সেই বাতাসে ঘুমের মাঝেই মার শরীর শিউরে উঠছে শতবার। ঘুমের ঘরে মায়া বারবার নড়ে উঠছে, যেন তা কেউ শরীরে কম্পন তোলা স্পর্শ করছে। মায়া ঘুরের ঘরে বারবার নড়ে উঠছে। মুহূর্তের মধ্যে ঠান্ডা কনকনে বাতাসে মায়ের নাইট ড্রেসের উপরের কর্তিটা পিঠ থেকে সরে গেল। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ফর্সা পিঠ আরো দৃষ্টি কাছে। সেই পিঠে কেউ তীব্রভাবে চুমু খেয়ে যাচ্ছে বারবার। ঘুমের ঘরেই মায়া বেশ অস্বস্তি ফিল করে। মার চোখ, মুখ, গলা দিয়ে ঘাম পড়তে থাকে। হঠাৎ করেই মার গভীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথেই সে নড়ার চেষ্টা করল, কিন্তু তার শরীরে একটু শক্তি নেই মনে হচ্ছিল, যেন তার দেহকে কেউ বশ করে রেখেছে। প্রতিটি স্পন্দন স্থবির হয়ে গেছে। মায়া একটু নড়তে পারছে না। বাইরে ঝড়ো বাতাস বইছে। জানালার পর্দা ঢেউয়ের মতো সরে যাচ্ছে, আর সেই সঙ্গে চাঁদের হালকা আলো রুমের ভিতরে ছড়িয়ে পড়ছে। আলো যথেষ্ট স্পষ্ট নয়, তবুও মায়া বুঝতে পারছে রুমের মধ্যে সে একা নেই। এখানে আরেকটি প্রাণ আছে। মায়া তৎক্ষণাৎ চিৎকার দিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ তার মুখ শক্ত করে চেপে ধরল। হঠাৎ আতঙ্কে তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। সে গাঁত দিয়ে প্রচেষ্টা করল, হাত দিয়ে মুখ থেকে হাতটা সরানোর চেষ্টা করল, কিন্তু শত চেষ্টা করেও কোনো কাজ হলো না। তার দেহ যেন শিকলবদ্ধ হয়ে গেছে কারো কাছে। নড়তে পারছে না, আর চিৎকারের কোনো সুযোগ নেই। চিৎকার করিস না সুইট হার্ট। ধরা পড়লে আর জামিন মিলবে না। অবশ্য আমি চাই ধরা পড়তে, আমি চাই তোর জেলে সারা জীবনের জন্য বন্দী হতে, কিন্তু আফসোস তুই বন্দী করছিস না, আবার হচ্ছিস না। কণ্ঠটা শুনে মার আর বুঝতে বাকি রইল না এটাকে। মায়া 2 হাত দিয়ে জোরে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কাশতে লাগলো। মার বুক আপ ডাউন করছে বারবার। হাত দিয়ে বুক চেপে ধরে বলল, এটা কি ধরনের অসভ্যতামি কৌশিক ভাই? আর আপনার সাহস কি করে হলো এত রাতে এইখানে এসে আমাকে এইভাবে ছোঁয়ার? বিন্দু পরিমাণ লজ্জা বোধটুকু নেই আপনার মাঝে? কৌশিক দাঁড়ানো অবস্থায় পাশ থেকে চেয়ার টেনে বসে খাটে দুপা তুলে দিল ঠিক মার সামনে। মার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মুচকি হেসে বলল, কেন তুই জানিস না আমার যে শরম লজ্জা নেই? তোর জন্য চিন্তায় চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেছে, তাই আমি এসে তোর যত্ন নিচ্ছিলাম, আর তুই কিনা আমাকেই রাগ দেখাচ্ছিস। মায়া বিছানা থেকে যেই উঠতে যাবে অমনি কৌশিক চেয়ার থেকে উঠে মায়াকে জাপটে ধরে বিছানায় শুইয়ে দিল। মায়া এবারও ছুটার চেষ্টা করল, কিন্তু পরল না। মায়া এবার বেশ রেগে গেল। বলল, এগুলো কি অসভ্যতামির রোছেন? আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। কৌশিক মুচকি হেসে বলল, আমি চাই না এইভাবে কপ খেয়ে আমাদের বিয়ে হোক। তবে এখনকার যুগে এটাই ট্রেন্ডিং চলতেছে, হয় কপ খেয়ে বিয়ে করো, না হয় পালিয়ে গিয়ে বিয়ে করো। আচ্ছা, তোর যদি কপ খেয়ে বিয়ে করার এতটাই ইচ্ছা থাকে তাহলে তুই চিৎকার কর, আর চিন্তা করিস না, আমি কপ খাওয়া বিয়েতেও রাজি আছি। চিৎকার না করতে পারলে আমারে বল, আমি করি। আয় তাহলে দুইজন একসাথেই চিৎকার করি ফু। কৌশিক যেই চিৎকার করতে যাবে এমনি মার কৌশিকের মুখ চেপে ধরল। বলল, এই না না, না কি করছেন আপনি? একদম চিৎকার করবেন না। আমি এইসব কিছু করব না, না আপনি করবেন। কৌশিক ভাই প্লিজ এবার আমাকে ছাড়ুন। ঠিক আছে করব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত?
আমার ঠোঁটে একটা কিস দে। কি? আপনার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেলেন নাকি? না, আমি ঠিকই আছি, দে না একটা কিস। প্লিজ ছাড়ুন আমায়। আমি কি বলছি সেটা বল, একটা কিসই তো। একটা কিস দিলে কি এমন ক্ষতি হবে? দে না রে। এই হাতির মতো শরীরের পুরো ভোরটা আমার উপরে কেন দিচ্ছেন? আমি পিষে যাচ্ছি তো, ছাড়ুন আমায়। কথা ঘুরাস কেন? দিবি কি না সেটা বল। আগে ছাড়ুন আমায়। না, আগে আমার কথার উত্তর দে। উত্তর দিলে কি ছেড়ে দিবেন? কৌশিক মার কথায় বেশ খুশি হয়ে গেল। বলল, সত্যিই ছেড়ে দিব। আচ্ছা দিচ্ছি উত্তর। উত্তর দিয়ে দিচ্ছি, এবার ছাড়ুন আমায়। আমি আপনার কথা রাখছি, এখন আপনি আপনার কথা রাখেন। মার এমন ফাজলামোতে কৌশিক বেশ রেগে গেল। বলল, মজা নিচ্ছিস আমাকে নিয়ে? দ্বারা দেখাচ্ছি। এই বলে কৌশিক মায়ের নিকে আস্তে আস্তে ঝুঁকতে থাকে। মায়া ভয় কুঁকড়ে যায়। বলল, ক কি করছেন আপনি? উত্তর বলতে বলছেন। আমি উত্তর বলছি তো। প্লিজ কৌশিক ভাই, এমন করবেন না, ছাড়ুন, ছাড়ুন আমায়। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কৌশিক নিভু নিভু চোখে নরম স্বরে বলল, আই লুজিং কন্ট্রোল, সুইট হার্ট, বেয়ার উইথ মি ফর 1 আওয়ার। এই না। কৌশিক মার মুখের কাছে আরো ঝুঁকে এসে বলল, সুইটহার্ট, বেশি না, মাত্র 1 ঘন্টাই তো। ঘন্টা খানিক সহ্য করে নে না আমাকে। মায়া কৌশিকের বুকে তার 2 হাত দিয়ে কৌশিককে সরানোর চেষ্টা করছে। মায়া কৌশিক থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে বলল, এগুলো কি অসভ্যতামি করছেন? কৌশিক ভাই সরুন আমার উপর থেকে, আমি আর আপনার ভর সামলাতে পারছি না, আমার দম বন্ধ বন্ধ লাগছে, সরুন। মায়া কথাগুলো বলতে না বলেতেই কৌশিক মার উপর থেকে সরে গিয়ে বিছানার এক পাশে বসে মার এক হাত ধরে মায়াকে উঠিয়ে বলল, তোর কষ্ট হচ্ছে, আগে বলবি না আমাকে, তাহলে কি আর ওভাবে থাকতাম আমি? মায়া কৌশিকের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন, আপনার চোখ নেই? দেখতে পাচ্ছিলেন না কখন থেকে সরানোর চেষ্টা করছিলাম? আপনি কি বাচ্চা যে সব কথা মুখে তুলে দিতে হবে? মায়া কথাটা বলতে না বলেই কৌশিক বিছানায় 2 হাঁটু আর 2 হাত বিছানায় রেখে মার দিকে আচমকা ঝুঁকে গেল। কৌশিকের এমন আচমকা কাছে আসাতে মায়া আঁতকে উঠে হালকা পিছনের দিকে ঝুঁকে গেল। কৌশিক বলল, তোর কষ্ট হচ্ছে বলে সরে এসেছি, তার মানে এই না যে তোর সব বাজে বকবক আমি শুনবো। বেশি কথা বললে এখানে বিয়ে ছাড়া বাসর সারে নিব। কৌশিকে এই কথা শুনে মায়া এক লাফে বাছানা থেকে নেমে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে কৌশিকের পানে। কৌশিকের কথা শুনে মার মাথার ঘাম বেয়ে পড়ছে মুখ, চোখ, গলা দিয়ে। কৌশিকের থেকে বেশ অনেকটা দূরে সরে গেল মায়া। বলল, বিয়েছ ছাড়া বাসর মানে? এগুলো কি বল বলছেন আপনি? কৌশিক বিছানা থেকে উঠে মার দিকে আস্তে আস্তে 1 পা 2 পা করে এগোতে লাগলো। মায়া কৌশিককে তার দিকে এগোতে দেখে পিছনে যেতে লাগলো। এক সময় মায়া পিছনে থাকা দেয়ালে ঠেকে গেল। কৌশিক মার সামনে এসে দাঁড়াল। মায়া যেই পালাতে যাবে অমনি কৌশিক দেয়ালে হাত রেখে দিল। তারপর কৌশিক মার দিকে কিছুটা ঝুঁকে বলল, হ্যাঁ, বিয়ে ছাড়াই বাসর করব, যান চল না দুইজনে মিলে বাসরের প্রসেসিংটা শুরু করি। মায়া আমতা আমতা করে বলল, এগুলো কি ধরনের অসভ্যতামি কৌশিক ভাই? মুখে লাগাম লাগান। এগুলোকে তুই অসভ্যতামি বলছিস? বল, সমস্যা নাই, আমি তো আমার জান্টুসের সাথেই করছি, আর কারোর সাথে তো আর করছি না। আমি আপনার কেউ ন। মায়া কথাটা যেই সম্পূর্ণ করতে যাবে অমনি কৌশিক আরেক হাত দিয়ে মার ঠোঁটের উপর আঙুল রেখে দিল। বলল, অনেক হয়েছে, এগুলো আর বলিস না। মায়া ছাড়া এই কৌশিক একদম অসম্পূর্ণ। মায়া শুধুমাত্র এই কৌশিকের আর কৌশিক। কৌশিক পুরোটা কথা যেই শেষ করতে যাবে অমনি মায়া কৌমিকে কথাটা টান দিয়ে বলল, আরে হ্যাঁ মায়া, শুধু কৌশিকের, আর কৌশিক হলো সবার, তাই না কৌশিক ভাইয়া? এটাই বলতে যাচ্ছিলেন তাই না? দেখছেন আমি কত ইন্টেলিজেন্ট। কৌশিক একটু মুচকি হেসে বলল, কিরে কিরে, কেমনে জানলি আমার মনের কথা? জান, তুই আসলেই ইন্টেলিজেন্ট। কৌশিক কথাটা বলা মাত্রই মায়া তার শরীরের সমস্ত শক্তি দিয়ে কৌশিকের বুকে জোরে একটা ধাক্কা মেরে কৌশিককে বিছানায় ফেলে দিল। বলল, জানতাম, জানতাম আমি, আপনি কখনো শুধরাবেন না, যতসব নাটক বাজ অসভ্য লোক একটা। কৌশিক দুম করে বিছানায় এসে পড়ে গেল। সাইড টেবিলে আপেল রাখা ছিল।
কৌশিক সেখানে থেকে একটা আপেল নিয়ে বিছানায় শরীর ছেড়ে দিয়ে পাশ থেকে একটা বালিশ টান দিয়ে মাথার নিচে রাখে আপেলে কামড় দিয়ে বলল, আরে আরে সব বিষয়ে এত সিরিয়াসলি নিস কেন চান? ওটা তো আমি এমনই মজা করে বললাম। মজা না চাই, আমার সব জানা আছে। কৌশিক আপেল খেতে খেতে বলল, কি জানা আছে শুনি? এই আপনার কি একটুও লজ্জা শরম নাই? একে তো এত রাতে একটা মেয়ের রুমে ঢুকেছেন, আবার সেই মেয়ের সাথে আজে বাজে কথা বলছেন, আপনার কি একটুও ভয় আর শরম করছেন না? ভয় আবার আমার? কথাটা বলেই কৌশিক হেসে উঠল। আবার বলল, আমার এইসব ভয় শরম আর লজ্জা নাই তাই লাগছে না। নির্লজ্জ লোক কোথার। হো আরো কিছু বল। অসভ্য। আরো বল। এই আপনি এখন জানতো? যদি না যাই তাহলে? তাহলে তাহলে কি তাহলে বল? তাহলে আমি সবাইকে ডাকতে বাধ্য হব, বাড়ির আশেপাশের সবাইকে ডাক দিব। হ্যাঁ কি বলে সবাইকে ডাকি শুনি? তা আপনাকে কেন বলবো? তখনই তো বললাম আয় দুইজনে একসাথে ডাকি, এখন আর পারবো না আমি, তুই বরং ডাক, এখন আমার গলায় শক্তি নাই। মায়া এবার কৌশিকের কাছে এসে বলল, কৌশিক ভাই যান না প্লিজ, এত রাতে যদি কেউ আমাদের একসাথে একই রুমে দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আর আমি চাই না আমার কর্মকাণ্ডের ফলে আমার বাবা মায়ের উপরে খারাপ ইফেক্ট পড়ুক, প্লিজ এখন চলে যান আপনি। আগে বল ভালোবাসিস আমায়, তাহলে কোন কথা ছাড়া এক দৌড়ে চলে যাব। সম্ভব না প্লিজ, আপনি চলে যান প্লিজ। তাহলে আমিও যাব না। তুই যা করার করে নে। মায়া এবার বেশ রেগে গেল। বলল, তাহলে থাকেন আপনি এই জায়গায়, আমি চলে যাচ্ছি। মায়া কথাটা বলে যেই যেতে যাবে অমনি কৌশিক বিছানা থেকে লাফ দিয়ে উঠে মার এক হাত ধরে বলল, আরে আরে কোথায় যাচ্ছিস আমাকে একা রেখে? মরতে যাচ্ছি। যাবেন? কেন মরতে যাবি? আমার মন চাইছে তাই। তোর মন চাইলেও তো আর হবে না। আমার মন, আমি যা মন চাই তাই করব, আপনার কি? আমারই তো সব। তোর মন, তোর সব কিছু আমার। তাই এখন তোর মন চাইলেই তো আর হবে না। তোর মন এখন কৌশিকের হাজতে বন্ধে। যতক্ষণ না এই হাজত ভেঙে যাচ্ছে ততক্ষণ তুই কোথাও যেতে পারবি না। তোকে যেতে হলে আগে এই হাজত ভেঙে যেতে হবে। ইয়ে আইছে আমার রোমিওর মতো কথা বলতে হোস। এক্সকিউজ মি, এই কৌশিক কাউকে কপি করে চলে না। এই কৌশিক কে সবাই কপি করে চলে। ইয়ে আইছে। মায়া কথাটা বলতে না বলতেই কৌশিক এক টানে মায়াকে তার দিকে টেনে নিল। মায়া হঠাৎ আচমকা টান খেয়ে সোজা কৌশিকের বুকে এসে ধাক্কা খেল। কৌশিক মায়াকে চেপে ধরে মায়ের দিকে হালকা ঝুঁকে বলল, বিয়ে ছাড়াই প্রসেসিং শুরু করে দিব নাকি সুইট হার্ট? এই ছাড়ুন তো আমায়, আপনার সাথে কথা বলাই বৃথা। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম থেকে উল্টো পাল্টা কিছু বলবি না জান। তোর কিছু হলে আমার কি হবে এটা বুঝিস না তুই? যত সব ফাউল মার্কা কথাবার্তা। বলেই মায়া উঠে গেল। কৌশিকও আর কোন কথা বলল না। মায়া উঠে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। কৌশিক সাইড টেবিল থেকে একটা আপেল নিয়ে চুপ করে শুয়ে শুয়ে খেতে লাগল। এদিকে মায়া সব খেয়াল করছিল। মায়া মনে মনে বিড়বিড় করে বলল, দেখো দেখো কিভাবে নির্লজ্জের মতো অনুমতি ছাড়াই একের পর এক আমার আপেলগুলো খাচ্ছে। অসভ্য লোক একটা। কৌশিক আপেলে কামড় দিয়ে মার দিকে তাকিয়ে বলল, জান আমাকে কিছু বললি? মায়া একটু ভেবাচেকা খেয়ে আবার মনে মনে বিড়বিড় করে বলল, যা বাবা শুনে ফেললো নাকি? কি হলো? কই কই না তো, আমি আবার আপাকে কখন কি বললাম? মনে হলো আমাকে তুই বকা দিলি। ঠিকই মনে করেছেন। কি বললি? না কিছু না, আমি কেন আপনাকে বকা দিতে যাব? আপনি আপেল খাওয়াতে মন দেন না। কৌশিক ভ্রুকুচকে বলল, আচ্ছা। এভাবে আরো বেশ কিছু কেটে গেল। এখন মার একটু অস্তিত্ব ফিল হচ্ছে চুলগুলোর জন্য। চুলে হাত দিতেই বুঝতে পারল চুলে বেশ কিছুটা জট লেগে গেছে। এতক্ষণ চুল খোলা থাকায় চুলগুলো জটে গেছে। তাই আর মায়া এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে রুমের লাইট জ্বালাল। লাইট জ্বালিয়ে সোজা আয়নার সামনে গিয়ে বসল। এত লম্বা চুলগুলো পেছনে থেকে সবগুলো সামনের দিকে এনে আয়নার সামনে বসে আঁচড়াতে শুরু করলো। এদিকে দুপুরে রাতে না খাওয়ার কারণে কৌশিকের অনেক খিদে লাগে, যার কারণে টেবিলে যতগুলো আপেল রাখা ছিল সবগুলো একে একে খেয়ে ফেলো মাত্র একটা ছাড়া। শেষের আপেলটা নিয়ে একটা কামড় বসিয়ে কি মনে করে যেই পিছনে তাকালো অমনি সামনের দৃশ্য দেখে কৌশিকের চোখ কপালে উঠে গেল।
কৌশিক বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মার পানে। মার পরনে সবুজ নাইট ড্রেস। এতক্ষণ অন্ধকার থাকার কারণে তেমন একটা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সব স্পষ্ট দেখা যাচ্ছে। কৌশিক মার ব্যাক সাইড দেখে বড় করে একটা ডোক গিলল। পর মুহূর্তেই কৌশিক মুচকি হেসে মায়াকে উদ্দেশ্য করে বলল, সুইটহার্ট, তুই কবে থেকে এত দেশপ্রেমী হলি রে? মায়া চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, কবে থেকে মানে? না মানে খার সবুজের ভেতরে খার লাল পরে নিলি। একদম ঠিক যেমন ভাবে আমাদের জাতীয় পতাকা পুরোটা জুড়ে সবুজ আর তার মাঝে খার লাল থাকে, ঠিক তেমনটা। কৌশিকের কথা শুনে মায়া হালকা ঘাড় ঘুরিয়ে বলল, কি বলছেন এইসব? বুঝলাম না। কৌশিক মিটি মিটি হেসে বলল, বুঝতে হবে না তোকে। হায়, তোকে কি সুন্দরী আর হট লাগছে এই নাইট ড্রেসে চান। মাথা ঠিক আছে? কিসব আজে বাজে বলছেন? আজে বাজে নারে চান। দাঁড়া, তোকে দেখে আমার একটা গান মনে পড়েছে, দাঁড়া বলছি। কৌশিক যেই গানটা বলতে যাবে অমনি মায়া বলল, দেখছেন না আমি চুল আঁচড়াচ্ছি, আমি এখন দাঁড়াতে পারবো না। আরে তোকে দাঁড়াতে বলি নাই, তুই বসেই থাক আর গানটা শুন। আচ্ছা বলেন তাহলে শুনি। কৌশিক গান বলা শুরু করলো, লাল সবুজে বিজয় নিশান তাই আমার হাতে, তোর ওই লাল উইটার ফিতাটা খুলে বেঁধে দে। মায়া কৌশিকের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমার ওই লাল ফিতাটা মানে? আরে এই গান এমন হলো কবে থেকে শুনি? গানের কথা বাদ দে তো চান। ওই যে তোর উইটার, ওটা দেখা যাচ্ছে রে জানিস। কৌশিকের কথাটা শুনে মায়া আরো ভ্রুকুচকাল। মায়া এদিক ওদিন একটু ঘুরে দেখল, কিছু না পেয়ে আবার বলল, আমি কারো জান টান না, সো আমাকে কেউ এইসব নামে না ডাকলেই আমি খুশি হব। আর ওইটা মানে কোনটা? আর কি দেখা যাচ্ছে? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে ওই যে তোর ওইটার ওইটা। আমার ওইটার ওইটা মানে? এমনে তো মুখ দিয়ে হাজার হাজার লাগামহীন কথা বের হয়, তাহলে এখন কি সব ওইটার ওইটা করছেন? সোজাসুজি বলতে পারেন নাকি? কয়েকবার বলেছি না আর বলতে পারবো না, আমার শরম করে। ওরে আইছে আমার লজ্জাবতী। এই চুপ, আমি কোন লজ্জাবতী টজ্জাবতী না। তাহলে কি দেখছেন সেটা আমাকে স্পষ্টভাবে বলছেন না কেন? শুনার দেখছি অনেক ইচ্ছা। বলবো তো আরেকটু মন ভরে দেখে নেই, পরে হাতে নিয়ে আজকের জন্য বিদায় দিব। অসভ্য লোকটা একটা। সেই তখন থেকে কিসব আজে বাজে বকছেন, ক্লিয়ার করে কিছু বলবেন? চুপ বেয়াদব, ভালো কিছু দেখার সময় এত কথা বলিস কেন তুই? আচ্ছা একটা কথা বলি চান? মায়া ভ্রুকুচকে বলল, কি কথা? কৌশিক উল্টো ঘুরে বালিশ বুকের সাথে শক্ত করে চেপে ধরে মার দিকে তাকিয়ে বলল, শোন না, তোর ওই লাল ব্রফিতাটা খুলে আমার হাতে বেঁধে দেনা সুইট হ্যাট। হিয়া। কৌশিকের এমন লাগামহীন কথাবার্তা শুনে মার মুখের রং লালচে হয়ে উঠল। বিরক্তি আর লজ্জার মিশ্র ছাপ যেন চোখে মুখে ফুটে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে চুলগুলো সামনের দিক থেকে পিছনে ঠেলে দিয়ে সে কাপা গলায় বলল, ক কিসব উল্টো পাল্টা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? কৌশিক কোনো ভ্রুক্ষেপ না করেই শান্ত অথচ অদ্ভুত ভঙ্গিতে উত্তর দিল, আছে যান, আগে দেনা তোর উইটার ফিতাটা খুলে হাতে পড়িয়ে। মার চোখ বিস্ফারিত হয়ে গেল। বিরক্তি আরো গাঢ় হলো তার কণ্ঠে। কিসব লাগাম ছাড়া কথাবার্তা বলছেন আপনি? আগে মুখে একটা লাগাম লাগান। কৌশিক এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে একেবারে নির্লজ্জ স্বরে বলল, লাগাম নাই তো, লাগাম বিক্রি করে খেয়ে ফেলছি। এখন দেনা চান? এমন উত্তর শুনে মার বুকের ভেতরটা যেন ক্ষোভে জ্বলে উঠল। দাঁত কিচিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অসভ্য লম্পট লোক একটা। মায়া কথাটা শেষ করতেই আচমকা কৌশিক বালিশটা সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। তার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি। আস্তে আস্তে এক পা দু পা করে মার দিকে এগোতে লাগলো। কৌশিককে কাছে আসতে দেখে মার বুক কেঁপে উঠল, ভয় আর অজানা এক কাঁপুনি তাকে আচ্ছন্ন করে নিল। কাঁপা কণ্ঠে বলল, এইভাবে আমার কাছে আসছেন কেন? কৌশিক কোনো উত্তর দিল না। তার পদক্ষেপ থামল না। মায়া আরো ভীতস্বরে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে, কৌশিক ভাই একদম আমার কাছে আসবেন না। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই কৌশিক একেবারে তার সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে সেই অচেনা গাম্ভীর্য, অথচ ঠোঁটে একরাশ নীরবের ছাপ। ধীরে ধীরে সে হাত বাড়াল মার দিকে। নিজের দিকে কৌশিকের হাত আসতে দেখে মায়া আর সামলাতে পারল না।
লজ্জার আবেশে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। কাপো কাপো ঠোঁটে অস্ফুট স্বরে বলল, ক ক কি? কিন্তু তার কথা শেষ হবার আগেই কৌশিকের গম্ভীর কণ্ঠ ভেসে এল। কি? ক ক কি করছিস? চিরনিটা দে তো। আমার এই ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছিস না? কৌশিকে এমন কথাতে মুহূর্তের মধ্যে মার সমস্ত লজ্জার আবেশ মিলিয়ে গেল। অবাক দৃষ্টিতে সে চোখ মেলে তাকালো কৌশিকের দিকে। থ হয়ে যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কৌশিক কোনো ভ্রুক্ষেপ করল না। চিরনি হাতে নিয়ে ছোট ছোট চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে বলল, এইভাবে কি দেখছিস? মায়া তবু নির্বাক। কোনো নড়াচড়া নেই, কোনো উত্তর নেই। অবশেষে বিরক্ত হয়ে কৌশিক ডান হাত মার চোখের সামনে এনে হঠাৎ জোরে একটা তুড়ি বাজাল। ফু! চমকে উঠল মায়া। মুহূর্তেই সে ছিটকে একটু দূরে সরে গেল। বুক ধড়ফড় করছে তার। কৌশিক ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। গলায় বিরক্তি আর বিস্ময়ের সুর। এই যে, হ্যালো। কি হয়েছে? মায়া নরম স্বরে বলল, কই? কিছু না তো। কৌশিক একটু ঝুঁকে প্রশ্ন ছুড়ে দিল। সত্যিই কিছু না। মায়া বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে উত্তর দিল, কেন, কিছু হবার কথা ছিল নাকি? কৌশিকের ঠোঁটের কোণে ম্লান এক হাসি খেলে গেল। গলায় রহস্যমাখা স্বরে বলল, ছিল তো অনেক কিছুই। ভ্রুকুচকে উঠল মায়ের। চোখে প্রশ্নের ছাপ। বলল, মানে? কৌশিক এক মুহূর্ত তার দিকে চেয়ে থেকে হালকা কাঁধ ঝাঁকালো। গলাটা যেন নিষ্পৃহ হয়ে উঠল। কিছু না। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে কৌশিক মার দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করে দুষ্ট ভঙ্গিতে বলল, আচ্ছা জান, তুই এত চিকন কেন খাস না, নাকি? মায়া কৌশিকের কথা শুনে কৌশিকের দিকে তাকায়। ভ্রুকুচকে বলে, না খেয়ে আছি নাকি? মোটা না হলে আমি কি করব? কি করবি মানে? এটা তো অনেক বড় সমস্যা তাহলে। তবে এই বড় সময়ের সমাধান একমাত্র আমার কাছে আছে। মার কৌশিকের দিকে তাকিয়ে বলল, কি? কৌশিক মনে মনে বিড়বিড় করে বলল, আমাকে বিয়ে করে নে। কয়েকদিন জামাইয়ের পানি পেটে পড়লে এমনই মুঠু হয়ে যাবি। কি হলো কৌশিক ভাই, মনে মনে কি বিড়বিড় করছেন? না, কিছু না। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বলেন কিভাবে মোটা হব? না থাক, তোকে মোটা হতে হবে না, তুই এমনই ঠিক আছিস। এই না, আপনি বললেন আমি চিকন। হ্যাঁ, তবে বেশি না, পারফেক্ট আছিস। ও আচ্ছা, তাই বলেন। হুম। এরপর দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। ঘরের বাতাস হঠাৎ যেন ভারী হয়ে উঠল। কৌশিক গিয়ে বিছানায় উঠে সাইড থেকে একটা বালিশ টেনে নিল। পিঠের নিচে রেখে হেলান দিয়ে বসল সে। চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু নীরবতার ভেতর টিকটিক ঘড়ির শব্দ শোনা যাচ্ছিল। সময় কেটে যাচ্ছিল ধীরে ধীরে। রাত তখন প্রায় 5টা ছুঁই ছুঁই। অথচ পাটোয়ারি বাড়িতে কৌশিক ঢুকেছিল রাত 1টা বাজে। এখনো সে যায়নি। মায়া বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে কৌশিক বারবার তার দিকে তাকাচ্ছে। চোখে সেই দুষ্টুমি ভরা দৃষ্টি, আর ঠোঁটে মিটি মিটি হাসি। প্রতিবারের মতো এবারও মার গা জ্বালা করে উঠল। হঠাৎ করেই সে নীরবতা ভেঙে মায়া বলল, আপনি আমাকে দেখে এইভাবে মিটি মিটি করে হাসছেন কেন? কৌশিক নির্লিপ্ততা অথচ ব্যঙ্গমাখা কণ্ঠে উত্তর দিল, তোর কি সমস্যা শুনি? তো আমার সমস্যা না। আপনি আমাকে দেখে হাসবেন কেন? এমনি। আর রাত কয়টা বাজে? 3টা, 4টে হবে হয়তো। কেন? অলরেডি 5টা বেজে গেছে। আপনি এখনো আপনার বাসায় যান না কোনো? আপনার জন্য কি শান্তিতে আমি একটু ঘুমাতেও পারবো না, নাকি? আমাকে অশান্তিতে রেখে দিবি আর আমি তোকে শান্তিতে ঘুমাতে দেব? এটা ভাবলি কি করে? প্লিজ এখন চলে যান, একটু পরে সকাল হয়ে যাবে তো। হ্যাঁ, সকাল হবে ভালো কথা তো, তবে আমি যাচ্ছি না কোথাও। প্লিজ চলে যান না, আমাদের এইভাবে একই রুমে একসাথে কেউ দেখে নিলে অনেক বড় একটা সমস্যা হবে। প্লিজ এখন চলে যান কৌশিক ভাই। আচ্ছা যাব, তবে একটা শর্তে। কি? আগে বল, তুই আমাকে ভালোবাসিস, তারপর যাব। না, 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 আমি আপনাকে ভালোবাসি না। কি বললি তুই? কেন, শুনতে পাননি? তাহলে আবার বলছি, আমি আপনাকে ভালোবাসি না। না, না। মায়া কথাটা শেষ করতে না করতেই কৌশিক এক লাফে বিছানা থেকে নেমে মার কাছে গিয়ে মায়াকে কোলে তুলে নিল। তারপর মার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বুঝেছি, তুই এক কথার মানুষ না। কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয় এই কৌশিক নীর চৌধুরী তা ভালো করেই জানে।
সুইটহার্ট রেডি হো, আজ তোকে এই কৌশিক মিস মায়া পাটোয়ারি থেকে মিসেস মায়া নীর চৌধুরী বানাবে। ঝড়ের বেগে কোলে তুলে নেওয়া আর সাথে 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 এমন গম্ভীর কণ্ঠে এমন কথা কানে আসতেই মার পুরো শরীর ভয়ে থরথর করে কেঁপে উঠল। মায়া ভয় কাঁদো কাঁদো স্বরে বলল, ক কি করছেন কৌশিক ভাই, আমায় নিচে নামান, আমায় প্লিজ। কৌশিক মার দিকে হালকা ঝুঁকে খোর লাগা কণ্ঠে বলল, জান আজকে আর আমাকে বাধা দিস না। বলেই মায়াকে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। এদিকে মায়া থরথর করে কাঁপছে। বলল, প্লিজ কৌশিক ভাই, এমন কিছু করবেন না, আমাকে নিচে নামান। মার কোন কথা কৌশিক শুনছেন না। মায়া অনেকভাবে কৌশিকের হাত থেকে ছুটার চেষ্টা করলো, কিন্তু কোলে থাকার কারণে কিছুই করতে পারল না। মায়া কাঁদো কাঁদো ভাঙা স্বরে বলল, কৌশিক ভাই প্লিজ, এমন কিছু করবেন না। এগুলো শুধুই আপনার পাগলামো আর কিছুই নয়। আপনি যেটা করে ভালোবাসা প্রমাণ করতে চাচ্ছেন সেটাকে ভালোবাসা বলে না, জোর জবরদস্তি বলে। আপনার এই পাগলামো গুলোকে ভালো লাগে বলে ভালোবাসা না। ভালো লাগা আর ভালোবাসা এক না কৌশিক ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। বলেই মায়া কাঁদতে শুরু করে দিল। মার এই কথাগুলো শুনে কৌশিক থমকে গেল। সাথে সাথেই মায়াকে নিচে নামিয়ে দিল। মায়া নিচে নেমে কাঁদতে কাঁদতে কৌশিকের থেকে মুখ ঘুরিয়ে নিল। মার মাত্র বলা কথা শুনে কৌশিকের বুক চিরে যাচ্ছিল। কি বলল? আমার এইগুলোকে ভালোবাসা বলে না পাগলামো বলে? কৌশিক নিজেকে কিছুটা সামলে নিয়ে মার দিকে কিছুটা এগিয়ে গেল। মার সামনে এসে হালকা ঝুঁকে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, আচ্ছা মানলাম আমার এগুলোকে ভালোবাসা না ভালো লাগে বলে, কিন্তু তুই আগে ভালো লাগা অবধি তো আয়। তারপর আমরা না হয় একসাথে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে ভালো লাগা থেকে ভালোবাসার দ্বার অবধি পৌঁছে যাব। চলো না দুইজনে মিলে ভালোগার ব্যাপারটাকে ভালোবাসায় পরিণত করি। মায়া চোখ মুছে কৌশিকের দিকে তাকালো। মায়া কিছু বলছে না দেখে কৌশিক আবার বলল, প্লিজ জান, রাজি হয়ে যা। একটা সুযোগ দে আমাকে, না হলে আমি যে তোকে ছাড়া মরেই যাব। মায়া কোন কথা বলল না। কৌশিক আবার বলল, প্লিজ জান, রাজি হয়ে যা। এবার মায়া বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে মিটি মিটি হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি রাজি। মার উত্তরটা শুনে কৌশিক কিছুক্ষণের জন্য থমকে গেল। পরমুহূর্তেই কৌশিক খুশিতে লাফিয়ে উঠল। কৌশিকের এমন কাণ্ড দেখে মায়া বলল, এই এই কি করছেন, সবাই জেগে যাবে তো, চুপ করুন। আজ আমাকে চুপ করাস না জান, আজ আমাকে মন খুলে হাসতে দে জান, মন খুলে হাসতে দে। আপনার এই হাসি না আমাদের দুইজনের গলার ফাঁসি হয়ে যায়। মায়া এবার একটু ধমকের স্বরেই বলল, এবার চুপ করুন আপনি। মায়া কথাটা শেষ করতেই কৌশিক খুশিতে মায়াকে শক্ত করে নিজের বুকের সাথে জাপটে জড়িয়ে ধরল। মায়া কি করবে বুঝে উঠার আগেই সেও কৌশিককে তার বুকের মাঝে আগলে নিল। মায়া কথাটা শেষ করতে না করতেই কৌশিক খুশিতে মায়াকে শক্ত করে নিজের বুকের সাথে জাপটে জড়িয়ে ধরল। মায়া কি করবে বুঝে উঠার আগেই সেও কৌশিককে তার বুকের মাঝে আগলে নিল। এভাবে বেশ অনেকক্ষণ কেটে গেল। তাদের মধ্যে নীরবতা বিরাজ করছিল। তারা এখনো একে অপরকে জড়িয়ে ধরে আছে। কিন্তু কৌশিক, সে পুরোপুরিভাবে মায়াতে মগ্ন হয়ে গেছে। হঠাৎ সব নীরবতা ভেঙে কৌশিক বলল, সুইটহার্ট, কি মিষ্টি ঘ্রাণ তোর। কৌশিকের কথা শুনে মায়া বলল, আমার ঘ্রাণ মানে? কিসের ঘ্রাণ? কিসের আবার? তোর চুলের। আমার চুলের? জান, তোর চুলের ঘ্রাণ। তোর চুল থেকে খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হচ্ছে। তাই নাকি? হ্যাঁ রে জান, তোর চুলের ঘ্রাণ আমাকে দিবানা বানিয়ে দিল রে। মিথ্যা কথা কম বলেন। না সত্যি বলছি, পুরো দিবানা বানিয়ে ছাড়লো আমাকে। আচ্ছা তুই চুলে কি শ্যাম্পু ব্যবহার করিস? মায়া একটু মুচকি হেসে বলল, কেন, আপনি ব্যবহার করবেন নাকি? এত কথা বলিস কেন তুই? না মানে আপনি। মার কথাটা টান দিয়ে কৌশিক বলল, যাই হোক, আজকে যেই শ্যাম্পু চুলে দিয়েছিস এখন থেকে আমার কাছে আসলে এই শ্যাম্পু ব্যবহার করে তারপর আমার কাছে আসবি কেমন? কেন? মায়া কথাটা শেষ করতেই কৌশিক মার ঘাড়ে মুখ খুঁজে দিল। মায়া মৃদু কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, কি করছেন কৌশিক ভাই? আমার লাগছে, ছাড়ুন আমাকে। কৌশিক মার কোন কথা শুনল না। মার চুলগুলো এক হাতে সরিয়ে খাট থেকে চুল পর্যন্ত গন্ধ শুকে পিঠে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে বলল, কেন, এর উত্তর পাইছিস?
মায়া কৌশিকের এমন ছোঁয়াতে চোখ বন্ধ করে কৌশিকে মগ্ন ছিল। কৌশিক আবার বলল, আর চোখ বন্ধ করে রাখতে হবে না, চোখ খোল। তোর কেন এর উত্তর দিলাম পাইছিস? নাকি আবার প্র্যাকটিক্যালে দেখাবো? কৌশিকের এমন কথায় মাথা মৃদু নড়ে উঠল। মায়া এক ফেনে কৌশিকের চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো? চোখ দিয়েই গেলে খাবি নাকি আমাকে? উই হ্যালো। মায়া ভ্রুকুচকে বলল, হ্যাঁ খাবো। আপনার কোন সমস্যা? কি সাংঘাতিক মেয়েরে তুই! মানে, আমি আমার পুরো শরীর লাগিয়েও তোকে খেয়ে শেষ করতে পারবো না, আর তুই আমাকে তোর চোখ দিয়ে খেয়ে নিবি? হে আল্লাহ, এবার তুমি আমাকে এই রাক্ষসীর হাত থেকে বাঁচাও। কি বললেন আমাকে? আমি রাক্ষসী? হ্যাঁ, ভুল কিছু বললাম নাকি? মায়া একটু রাগান্বিত স্বরে বলল, এই আমাকে ছাড়ুন তো, অনেক হয়েছে, ছাড়ুন। যদি না ছাড়ে তো? কৌশিক মার কথা টান দিয়ে বলল, যদি না ছাড়ি তো? তো আপনি অসভ্য। হ্যাঁ, এটা তো তোর কাছ থেকে প্রতিদিনই শুনি, নতুন কিছু বল। বনমানুষ আপনি। এই নামের সাথে তো আমার কোন মিল নেই। কে বলেছে নেই? আছে তো। কিভাবে শুনি? এই যে বনমানুষের মতো বুক ভরা লোম, মুখে দাড়ি, হাতে কত বড় বড় লোম। আর আমাকে দেখুন, আমার শরীর কোন লোম নেই, যাও আছে, তাও ছোট ছোট, আবার সোনালী কালারের। আবার আপনি এই লোমের মাঝে বনমানুষের মতো মোটা, আর কত লম্বা আপনি। সব বিষয়ে বিবেচনা করেই আপনি বনমানুষ প্রমাণিত। কিন্তু আফসোস, এই বনমানুষের সাথেই সারাটা জীবন কাটানো লাগবে তোর। কে বলছে? আপনাকে কে বিয়ে করবে শুনি? আমি বিয়ে করব একজন স্মার্ট, হ্যান্ডসাম, কিউট দেখতে একটা ছেলেকে, আপনার মতো বনমানুষকে না, বুঝছেন? মার কথা শুনে মুহূর্তের মাঝেই কৌশিকের শরীর রাগে গদগদ করে উঠল, সাথে সাথেই মার কোমর আরো শক্ত করে চেপে ধরে মাজাকে আরেকটু উঁচু করে তার মুখ বরাবর এনে পকেট থেকে ছুরির মতো দেখতে ধারাল একটা জিনিস মার গলায় ঠেকিয়ে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কি এটা দেখছিস? একদম জানে মেরে ফেলবো। তুই শুধু আমার। কি বললাম শুনছিস? তুই শুধুই আমার। আমার মানে আমার, আর কারো এক বিন্দু পরিমাণও না। আর আমি বেঁচে থাকতে তোকে কখনো কারো হতেও দিব না। এই প্রথম কৌশিকের এমন রূপ দেখে মায়া ভীষণভাবে ভয়ে পেয়ে গেল। ভয়ে কুকুরে যাচ্ছে মেয়েটা। আমতা আমতা বলল, এটা কি করছেন কৌশিক ভাই, সরান এটা, সরান প্লিজ। আরে আমি তো মজা করছিলাম। কৌশিক যথাযথভাবে নিজেকে শান্ত রেখে বলল, এমন মজা আর কখনো করবি না জান, না এমন কিছু করবি? আচ্ছা, আর এমন মজা করব না তবে? তবে কি? মায়া লজ্জায় হালকা মাথা কৌশিকের বুকের দিকে রেখে বলল, তবে মাঝে মাঝে করব আপনাকে এমন মুখে দেখার জন্য। এমন মুখে আপনাকে দেখতে ভালোই লাগে। তবে রে। এই বলে কৌশিক মার ঠোঁটের দিকে এগোতে লাগল। কৌশিকের কাছে আসাতে মায়া কেঁপে উঠল। নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। কৌশিক মায়াকে আরেকটু উঁচু করে নিল। এবার মার পা মেঝে থেকে 2-3 ইঞ্চি উপরে উঠে গেল। মায়া ছটফট করতে করতে বলল, এই কি করছেন, ছাড়ুন আমাকে। তার কথার কোন রেসপন্স না পেল না কৌশিকের কাছ, তাই নিজেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল। কৌশিক গম্ভীর স্বরে বলল, এত নড়ছিস কেন? নড়িস না জান, মুডে আছি। এই না, ছাড়ুন আমাকে। চল না জান, আজকেই খাট ভেঙে ফেলি। কিন্তু তার আগে একটা ডিপ কিসি হয়ে যাক। হ্যাঁ। এই না না না, এইসব কি বলছেন আপনি, ছাড়ুন আমাকে। কৌশিক নিভু নিভু চোখে ক্রমশ মার ঠোঁটের দিকে তার মুখ এগোতে থাকে। মায়া কৌশিকের বুকে 2 হাত দিয়ে কৌশিককে দূরে ঠেলার অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। মায়া মনে মনে বলল, যে করেই হোক কৌশিক ভাইকে অন্য মনস্ক করে ছুটতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে করি? অমনি মার মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। লজ্জায় ভরা মুখ নিয়ে কৌশিকের দিকে তাকিয়ে বলল, এইসব ছোট খাটো জিনিস বাদ দেন কৌশিক ভাই, চলেন আগে খাট ভাঙার কাজটা সেরে ফেলি। মায়া এমন কথাতে কৌশিকের ঘোর কেটে গেল নিমিষেই। মায়াকে হালকা নামিয়ে দিল, কিন্তু এখনো কৌশিকের কবলে মায়া। কৌশিক উজ্জ্বল মুখে নরম স্বরে বলল, সত্যি চান? কৌশিক কথাটা বলতে না বলতেই মায়া তার ডান পা সোজা কৌশিকের 2 পায়ের ফাঁকে উঁচু করে মেরে দিল। কৌশিক তার নিজের মাঝদেহে তীব্র ব্যথা অনুভব করতেই মায়াকে সাথে সাথে ছেড়ে দিল। কৌশিক ব্যথায় 2 হাত দিয়ে তার মাঝ বরাবর শক্ত করে চেপে ধরল। ব্যথার ধাক্কায় সে ধপাস করে মেঝেতে 2 হাঁটু ফেলে বসে পড়ল।
মুহূর্তের মধ্যে যন্ত্রণার চাপে তার পুরো মুখমণ্ডল লালচে হয়ে উঠল। ব্যথায় ভরা কণ্ঠে ফুপাতে ফুপাতে কৌশিক বলল, উফ, আয়া, উফ, 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 জানেটা তুই কি করলি? কোন কথা ছাড়া সোজা আমার আন্ডা বরাবর মেরে দিলি। একসাথে খাট ভাঙার স্বপ্ন দেখিয়ে আমার আন্ডাটা ভেঙে দিলি তুই। মায়া ভুরু কুচকে মিটি মিটি হেসে বলল, খাট ভাঙতে পারবেন না বললেই হয়, এত নমুনা করার কি আছে? এই সামান্য ব্যথা সহ্য করতে পারেন না, আবার খাট ভাঙার স্বপ্ন দেখেন। কাটা গায়ে নুনের ছিটা। না না, এখন বাহানা দিলে মানব না। আসেন না একসাথে খাটের উপর উঠে লাফিয়ে লাফিয়ে খাটটা ভাঙি। আমার খাট না অনেক পুরনো হয়ে গেছে, নতুন খাট কিনে দিতে আব্বুকে অনেকবার বলেছি কিন্তু কিনে দেয় না। আব্বু বলছে এই খাট ভাঙবে তারপর কিনে দিবে। একা অনেকবার লাফিয়েছি কিন্তু ভাঙে না। ভেবেছিলাম আপনাকে দিয়ে খাটের উপর লাফ পাড়িয়ে খাটটা ভাঙাবো, তাহলে আব্বু আমাকে নতুন খাট কিনে দিবে। চুপ, একদম চুপ। তোকে পরে দেখে নিচ্ছি। মাগো মা, বাঁচাও তোমার ছেলেকে। এই রাক্ষসী তোমার ছেলেটাকে মেরে ফেলল গো। কি বাচ্চাদের মতো করছেন? চলেন তো খাটটা ভাঙতে সাহায্য করেন আমাকে। আসলেই ছেলেরা অকর্মণ্য। কাজ এড়োতে কত কি যে করে, কিন্তু আপনার বাহানাটা সেই সেই কৌশিক ভাই, সেই কাজ এড়োনোর জন্য আমার কৌশিক ভাই সেরা রেওয়া। কৌশিক তার মাছ বরাবর ফু দিতে দিতে আবার বলল, চুপ থাক শালি, একদম চুপ। ইচ্ছা করে এইসব করে, এখন মজা করা হচ্ছে। আরেকটু হলেই তো আমার আন্ডা দুইটা ফেটে যেত। তখন কি হতো জানিস? কেউ নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে নাকি? তুই কি করে বুঝবি কোনোটার ব্যথা কেমন ব্যথা? এই বয়সের রোমাঞ্চ করতে করতে খাট ভাঙে পড়ে যাওয়ার ব্যথা আর মন ভাঙার ব্যথা তো মাইনা নেওয়া যায়, কিন্তু আন্ডার ব্যথা, এটা তো আমার জন্য আউট অফ সিলেবাস রে জান, একেবারে আউট অফ সিলেবাস। কৌশিক ব্যথার ঠেলায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। আর মায়া এক পাশে বসে কৌশিককে দেখে মিটি মিটি হাসছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। কৌশিক আর একটা কোথাও বলল না। চুপচাপ মাথাটা নিচু করে মেঝেতে বসে ব্যথায় কোফাচ্ছে। কি হলো কৌশিক ভাই, কোন কথা বলছে না কেন? বেশি ব্যথা পেল নাকি? এবার মার বেশ চিন্তা হতে লাগলো। কাছে যাব? না না, কাছে গেলে যদি উল্টো পাল্টা কিছু করে বসে তখন কি করব? মায়া এগুলো ভাবতে ভাবতে এক পর্যায়ে এক হাতে ব্যথার বড়ি আর আরেক হাতে এক গ্লাস পানি নিয়ে কৌশিকের সামনে এসে হাঁটু কেড়ে বসে পড়ল। এই নিন, এগুলো খেয়ে নিন, ব্যথা কমে যাবে। কৌশিক কোন কথা বলল না, চুপ করে রইল। কৌশিককে চুপ থাকতে দেখে মায়া ভয়ে ভয়ে আরেকটু কাছে গেল কৌশিকের। আবার বলল, সরি, আসলে তখন আপনার হাত থেকে ছুটার জন্য। মায়া কথাটা শেষ হবার আগেই কৌশিক মার দুই কাঁধে হাত রেখে ঝাঁপিয়ে পড়ল মার উপর। মায়া আর কৌশিক ধপাস করে মেঝে পড়ে গেল। মার হাত থেকে কাচের প্লাস্টার ছিটকে এক সাইডে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। হাত থেকে ঔষধগুলো কোন দিকে ছিটকে গেছে কে জানে। কৌশিক মায়াকে ঝাপটে ধরে মেঝে শুইয়ে দিল। কৌশিক তার শরীর প্রায় পুরোটা ভর মার উপরে দিয়ে দিল। কিছুটা রাগ তবে যথাযথভাবে নিয়ন্ত্রণে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ব্যথা তো পেয়েছি বটে, তবে সেটন সাময়িক ছিল। তোর না খাট ভাঙা লাগবে। চল এখন তোর খাট তোকে দিয়েই ভাঙব। বলেই মার উপর থেকে উঠে দুই হাত দিয়ে মেঝে থেকে মায়াকে কোলে তুলে নিল। খাট পাশে থাকায় ধপাস করে খাটে ফেলে দিল মায়াকে। ফেলে দিয়ে কৌশিক তার বেল্ট খুলতে লাগলো। এগুলো দেখে মায়া অনেক ভয় পেয়ে গেল। ভয়ের চোটে মার মুখ থেকে একটা কোথাও বের হচ্ছে না। বের হবে কিভাবে? একে এই ছেলেটাকে আটকানো যায় না, তার উপর একটু আগে একটা মরণ কাণ্ড যে ঘটালো, এখন তো এর শাস্তি মনে হয় দিয়ে ছাড়বে। ভয়ের ঠেলায় আমার মাথা বেয়ে খাম পড়তে লাগলো। ব বে এল ক কে নখ খু ল ছে ন আ, মা র ভুল হয়ে গেছে কৌশিক ভাই। প্লিজ আমাকে মাফ করে দিন, কথা দিচ্ছি আর এই রকম দুষ্টুমি ভুলেও করব না। যা করার করে ফেলছিস। বলেই কৌশিক এক টানে পুরোটা বেল্ট খুলে ফেলল। খুলে আস্তে আস্তে বিছায় উঠে মার দিকে এগোতে লাগলো। মায়া ভয় কাঁপতে কাঁপতে বলল, সরি বউ, ল লা মতো আর করব না। বলতেই মায়া কাঁদতে শুরু করে দিল। মায়াকে দেখে কৌশিক বলল, চোখে দেখছি অনেক পানি।
এখন কান্না করছিস ভয়ের কারণে করেন এ কান্না। একটু পর এই চোখের পানি সুখের কারণে বের হবে। মায়া কাঁদতে কাঁদতে বলল, কৌশিক ভাই ভুল হয়ে গেছে, আর করব না কখনো প্রমিস। প্লিজ এমনটা করবেন না আমার সাথে। প্লিজ এবারের মতো মাফ করে দেন। আমি জানি আপনি রাগ করে আছেন, তাই রাগের বসে চুপ, একদম চুপ। বলেই কৌশিক মার উপর ঝাঁপিয়ে পড়ল। মার দুই হাত একসাথে করে বেল্ট দিয়ে বেঁধে দিয়ে বলল, রাগ করেছিলাম, কিন্তু কেউ কি তার জানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? আমি কোন রাগের বসে টসে নেই বুঝলি, আমি এখন ফুলফিল ভাবে খাট ভাঙার মুডে আছি রে জান। তো খাট ভাঙবেন, ভালো কথা ভাঙেন, কিন্তু আমার উপরে উঠে আমাকে বাঁধছেন কেন? তো তোকে ছাড়া ভাঙবো কিভাবে? মানে মানে তোকে ছাড়া খাট ভাঙবে কিভাবে? একদম আমার মুড নষ্ট করার চেষ্টা করবি না বলে দিলাম। করলেও আজকে আর লাভ হবে না। বলেই কৌশিক মার ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। এই না এগোবেন না আমার দিকে, সরুন বলছি। বললাম তো আর করব না, সরি সরি সরি, আর কতবার বলল? কৌশিক নিভু নিভু চোখে মার দিকে ঝুঁকে হালকা থেমে হেসে বলল, তোর জন্য এই কৌশিকের মনের ডিকশনারিতে ভুল মানেই শুধু শাস্তি। তোর জন্য এই কৌশিকের মনের ডিকশনারিতে কোন ক্ষমা লেখা নেই, আছে শুধু ভুল মানে ডার্ক ভালোবাসার শাস্তি। মায়া যেই কিছু বলতে যাবে এমনি কৌশিক মার ঠোঁটের উপর আঙুল রেখে দিয়ে বলল, আজ আর কোন কথা না জান, আজ শুধু ভালোবাসার কথা বলবে। বলেই কৌশিক মার ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে মার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মায়া নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু বেল্ট দিয়ে হাত বাঁধাতে কিছুই করতে পারল না। কৌশিক পুরোপুরিভাবে মার নেশায় মগ্ন হয়ে গেল। মার দু হাত ছেড়ে কৌশিক তার এক হাত দিয়ে মার চুল মুঠি বন্ধ করে ধরল, আরেক হাত দিয়ে বিছানার চাদর ভেদ করে মার কোমরে হাত দিয়ে চাপড়ে ধরল মায়াকে। মায়া অনেক কষ্টে নিজের হাত দুটো বেল্ট থেকে ছুটিয়ে নিল। কৌশিকের হাত থেকে বাঁচার জন্য তার ধারালো নখ দিয়ে একের পর এক কৌশিকের কাঁধে পিঠে একের পর এক আছড় কাটতে লাগলো, কিন্তু কোন কাজ হলো না। এভাবে বেশ অনেকক্ষণ কেটে গেল। মায়া আর নিজেকে আটকে রাখতে পারছে না। মার সব জেদ কৌশিকের আদরে গলে গেল। নিজেকে আস্তে আস্তে বিলিয়ে দিতে লাগলো কৌশিকের কাছে। কৌশিক কিস করতে করতে এক হাতে মার পরনের নাইট ড্রেসটা আস্তে আস্তে খুলতে লাগলো। পিঠের উপরি ভাগ অংশই প্রায় খুলে ফেলল। কৌশিক মার ঠোঁট জোড়া ছেড়ে মার ঘাড়ে মুখ গুজে দিল। ঘাড় থেকে বুকের পাশে একের পর এক মৃদুভাবে চুমু খেতে লাগলো। মায়া চোখ বন্ধ করে কৌশিকের চাপতে ধরে সুখ পাওয়ার আশায় ছটফট করতে লাগলো। মার রেসপন্স পেয়ে কৌশিক আরো উন্মাদনা হয়ে গেল। মায়াকে আস্তে করে উল্টো ঘুরিয়ে দিল। পিঠ থেকে সবকিছু পুরোপুরিভাবে উন্মুক্ত করে দিয়ে পিঠে গম্ভীরভাবে একের পর এক চুমু এঁকে দিতে লাগলো। কৌশিকের এমন গম্ভীর চুমুতে মায়া মৃদু আর্তনাদ করে উঠল। আহ! মার ছটফটি করো বেড়ে গেল। মায়া এবার পুরোপুরিভাবে কৌশিকের ঘরে পড়ে গেল। সে সোজা হয়ে কৌশিকের মুখ সোজা করে ধরল তার দুহাত দিয়ে। তারপর তার মুখ ধরে রেখে তার কাছে এনে ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। কৌশিক এক হাতে তার শার্টটা খুলে পুরোপুরি তার বুক উন্মুক্ত করে দিল। এইভাবে প্রায় ঘন্টা খানিক কেটে গেল। সকাল হয়ে গেল। হালকা হালকা পাখিদের কিচিরমিচির শোনা গেল। সকালের ঠান্ডা মৃদু হাওয়া জানালা ভেদ করে রুমে প্রবেশ করছে। কিন্তু কৌশিক আর মার সেদিকে কোন নজর নেই, তারা একে অপরে ঘরে আটকে আছে। কিস করতে করতে কৌশিক মার পরনের নাইট ড্রেসটা যতটুকু খোলা বাকি ছিল তা আস্তে আস্তে খুলতে লাগলো। ঠিক এমন সময় হঠাৎ কারো আওয়াজ বাহির থেকে ভেসে এল। মায়া, এই মায়া, চলবে।